আজকে সিলেটে সম্মিলিত সনাতনী সমাজের উদ্যোগে আজকে একটি বিশাল সমাবেশ হয়েছে। আজকে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র যে আন্দোলন হলো, এই আন্দোলনের পরবর্তী যে সরকার তৈরি হলো, আমরা সকলেই বলতে পারি যে এটা দ্বিতীয় স্বাধীনতা। এই যে দ্বিতীয় স্বাধীনতা এসে আমাদের মধ্যে উপস্থিত হলো, আর আমরা যারা আমাদের ভাইয়েরা সিলেটেও আমাদের ছেলেরা এবং সারা বাংলাদেশে প্রায় 6 জনেরও বেশি আমাদের হিন্দু ছাত্ররা কিন্তু এই আন্দোলনে শহীদ হয়েছে। সুতরাং এই আন্দোলন কেন বৈষম্য বিরোধী নামের সাথে কাজের মিল থাকবে না, সেটা আমাদের সনাতন ধর্মের সকলের মধ্যে একটা বিক্ষোভ। আজকে আমাদের মন্দির লুটপাট হচ্ছে, বিগ্রহ পুড়িয়ে দেওয়া হচ্ছে, সনাতন ধর্মের যারা আমাদের বোনেরা আছে তাদের ইজ্জত নিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে ছিনিমিনি খেলা হচ্ছে। আমাদের যারা সনাতন ধর্মের ব্যবসায়ীরা আছে তাদেরকে নিয়ে কিভাবে লুটপাট করা হচ্ছে। তো এইভাবে এই বিভ্রান্তি সনাতন সমাজ আর আটকে থাকতে পারছে না, কারণ এখানে ছাত্ররাও আছে এবং এই সনাতনী যুবক ছাত্র এবং সনাতনী পুরো সমাজ, এই সনাতনী সমাজ জেগে উঠেছে। ঢাকা শাহবাগে হচ্ছে, চিটংয়ে হচ্ছে এবং সিলেটে আজকে লক্ষাধিক ব্যক্তি আমাদের ইসকন থেকে যাত্রা শুরু করে। 2:30টার থেকে আমরা এখানে যাত্রা শুরু করি এবং শহীদ মিনার প্রাঙ্গণে একটি বিশাল আলোচনা অনুষ্ঠান ওখানে হয়। শ্রীশ্রীমদ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ এবং আমাদের হিমাদ্রি স্যার সহ সনাতন ধর্মের বড় বড় বিজ্ঞ ব্যক্তিরা এবং স্টুডেন্টসরা সেখানে তারা বক্তব্য দেয় এবং সেই বক্তব্যের মূল বিষয় থাকে সারা বাংলাদেশে আজ যে 8 দফা দাবি আমরা দেখতে পাচ্ছি, সেই 8 দফা দাবি নিয়ে আমরা কথা বলতে চাই। অ্যাকচুয়ালি সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য একটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল আমরা গঠন করতে চাই। সেজন্য যারা হচ্ছে এই অপরাধ করেছে, জাস্ট আমরা রিসেন্ট অপরাধগুলোই আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে উনি কত বিজ্ঞ একজন ব্যক্তি, ডক্টর মোহাম্মদ ইউনুস, এবং উনি আন্তর্জাতিক একজন ব্যক্তি। তো ওনার কাছে আমাদের সনাতন ধর্ম অবলম্বী ব্যক্তিদের একমাত্র প্রার্থনা থাকবে যে দ্রুততম সময়ে যেন উপযুক্ত শাস্তি প্রদান করা হয় এবং ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ এবং তাদের যে পুনর্বাসন সেটা যেন দেওয়া হয়। 2 হচ্ছে অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে, এটা আমাদের সকলের দাবি। 3 হচ্ছে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। পাশাপাশি বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ফাউন্ডেশনেও উন্নীত করতে হবে। দেবোত্তর সম্পত্তি নিয়ে আমরা 2013 সালে লড়েছি। এই গত যে সরকার ছিলেন উনাকে আমরা শাহবাগে আমরা অবস্থান সূচি গ্রহণ করেছি, ইসকনের থেকে বিশাল পদক্ষেপ হয়েছে, গ্যাজেট হওয়ার পরেও সেই আইন কিন্তু ওনারা বলবৎ করতে পারেনি। তো এই জন্য দেবোত্তর যে সম্পত্তি পুনরুদ্ধার এবং যে সংরক্ষণ আইন রয়েছে, হ্যাঁ আপনারা জানেন যে দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন রয়েছে, সেগুলো যে আবার অর্পিত সম্পত্তি প্রত্যাহার আইন রয়েছে, সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় এবং সুন্দর করে তাদের যে প্রার্থনা করার জন্য হোস্টেলের ব্যবস্থা করতে হবে সনাতন ধর্মের ছাত্রদের জন্য আলাদা, এবং সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড সেগুলো আধুনিকায়ন করতে হবে এবং শারদীয় দুর্গা পূজায় 5 দিন ছুটি করতে হবে এবং পাশাপাশি রথযাত্রায়ও জন্মাষ্টমীতেও সরকারি ছুটি আমরা চাই। তো এই হচ্ছে আমাদের আজকের যে আন্দোলন। আপনারা দেখবেন সারা সিলেটের সব মানুষ তার পরিবার সহ নিচে নেমে আসছে, এতটা ইমোশনস সবার মধ্যে হয়েছে যে আমরা মরে যাব তাহলে আমরা রাস্তায় মরবো, কেন ঘরে মরবো। ছোট ছোট বাচ্চা মেয়েরা, তারপরে তাদের মা বাবারা তাদেরকে নিয়ে আসতে কিন্তু আজকে ভয় পায় নাই। এবং আপনি জানেন অজস্র মুষলধারে বৃষ্টির মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ সনাতনী আজকে এই পুরো জিন্দাবাজার থেকে প্রথমে আমরা শহীদ মিনারে গেলাম, চৌহাট্টা হয়ে যুগলটিলা থেকে কাজলশাহ, এবং তারপরে ওখানে বিশাল সমাবেশ হয়েছে। তারপরে আমরা বন্দর হয়ে তালতলা হয়ে মির্জাজাঙ্গাল হয়ে আবার রিকাবি বাজার হয়ে আবার এখানে এসেছি এবং একটা মানুষ কিন্তু নড়ে নাই, বাচ্চা মেয়েরা মহিলারা কেউ কিন্তু নড়ে নাই। এই জন্য আমাদের দাবিটা এটা প্রাণের দাবি। যতদিন পর্যন্ত এই দাবিগুলোকে আপনারা মূল্যায়ন না করছেন এবং বাস্তবায়ন না করছেন আমাদের এই আন্দোলন কিন্তু অব্যাহত থাকবে এবং আমরা এটা চালিয়ে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। আমরা যারা বাংলাদেশে আছি, বিশেষত আমরা যারা সনাতনী সম্প্রদায়, তাদের জন্য এখন খুব একটা দুর্যোগপূর্ণ মুহূর্ত চলছে। এই কারণে যে আমরা দেখি যখনই এই দেশে কোনো অস্থিতিশীলতা তৈরি হয়, যখনই কোনো সরকার পরিবর্তন হয়, তখনই সবার প্রথম
যে আঘাতটা নেমে আসে সেটা হচ্ছে এই সনাতনী সম্প্রদায়ের উপরে। তো আপনারা জানেন যে গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বিগত যে সরকার ছিল ওই সরকারের পতন ঘটেছে এবং নতুন সরকার এখন ক্ষমতায় এসছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বলা হচ্ছে যে বিভিন্ন মিডিয়ায় যে দেশ নাকি আবার স্বাধীন হয়েছে। আমরাও এটা বিশ্বাস করি যে দেশ পুনরায় স্বাধীন হয়েছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সেই স্বাধীনতার যে স্বাদ সেটা আমরা সনাতনীরা লাভ করিনি। কারণ 5ই আগস্ট যখন থেকে সরকার পতন ঘটল তখন থেকেই এই দেশের সনাতনীদের উপরে সনাতনী মন্দির, সনাতনীদের বাড়িঘর, সনাতনীদের দোকান, সনাতনীদের জমি সর্বত্র হামলা চলেছে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। আপনারা জানেন আমাদের ইসকন মন্দির, আমাদের মহাজন মানে বিভিন্ন সম্প্রদায়, দুর্গা মন্দির, হরিজন সম্প্রদায়ের মন্দির কোথাও কিন্তু বাদ যায় না। ইভেন সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের হাজারো হাজারো মানুষ এই মুহূর্তে ভারতের সীমান্তে আছে। আমরা কি ভারতের নাগরিক? আমরা তো ভারতের নাগরিক নই, আমরা এই বাংলাদেশের নাগরিক। বাংলাদেশ প্রতিষ্ঠায় অন্যান্য সম্প্রদায়ের চেয়ে হিন্দু সম্প্রদায়ের ভূমিকা কিন্তু কম নয়। কারণ পাক হানাদার বাহিনী যখন এই দেশে নির্যাতন চালিয়েছিল তারা কিন্তু সর্বত্র হিন্দুদেরকে খুঁজত। ইভেন আপনারা এটাও জানেন যে আমরা অনেক ভাইরাল ছবিতে এরকম দেখেছি যে লুঙ্গি খুলে খুলে চেক করা হচ্ছে যে ওই পুরুষটা কি সেই হিন্দু নাকি মুসলমান, আমরা এইটা দেখেছি। তো যে হিন্দুদের এত আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি, আজকে বাংলাদেশ স্বাধীনতার পরে আমরা দেখতে পাচ্ছি দেশের হিন্দুদের উপরে সবচেয়ে অত্যাচার এবং নির্যাতন চলছে। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতার সময় যে হিন্দুর পার্সেন্টেজ ছিল 18% বাংলাদেশে, সেই হিন্দু আজকে 8%-এরও কম। তাহলে কোথায় গেল হিন্দুরা? এক হলে হিন্দুদেরকে বাধ্য করা হয়েছে দেশ ত্যাগ করতে, অন্যথায় হিন্দুদেরকে জোরপূর্বক ধর্মান্তরিত করা হয়েছে, অন্যথায় হিন্দুরা কোথায় গেল সেটা আমার প্রশ্ন। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার, বাংলাদেশের প্রগতিশীল ডান বাম অনেক সরকার এই দেশে ক্ষমতায় এসছে, কিন্তু কোনো সরকারই হিন্দুদের স্বার্থে কখনো কাজ করে নাই। এক সরকার, আওয়ামী লীগ সরকার বলতো যে হিন্দুদের উপর যে অত্যাচার নির্যাতন হচ্ছে সেটা বিএনপি জামাত করতেছে। এখন যারা সরকারে আসছে বা এখন যারা সরকারে আসার পথে তারা বলতেছে যে আওয়ামী লীগ পরাজিত শক্তি হিসেবে তারা হিন্দুদের উপর নির্যাতন করতেছে। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার, আসল যে প্রকৃত খুনিরা আছে, নির্যাতনকারী যারা আছে, তাদেরকে কিন্তু ওনারাই ঢেকে দিচ্ছে, আড়ালে করে দিচ্ছে। তো এই দায়ভার কি সবার না? আপনারা কি মনে করেন যে বাংলাদেশ যদি হিন্দু শূন্য হয়, 18% ছিল 8% হয়েছে, হয়তো 50 বছর পরে এরকম চলতে থাকলে বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে যাবে? কিন্তু বাংলাদেশের হিন্দুদেরকে যদি জোরপূর্বক এই দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়, বাংলাদেশের হিন্দুরা, আমি স্পষ্ট ভাষায় বলছি, বাংলাদেশের হিন্দুরা যদি ভারতে চলে যায়, ভারতে কিন্তু বাংলাদেশের হিন্দুরা তখন আর সংখ্যালঘু হবে না, তারা একটা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ে পরিণত হবে। তখন তারা এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মেরা সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি কীরকম মনোভাব পোষণ করবে সেটা আমাদের দেশের নীতি নির্ধারকদের এখনই ভাবা উচিত। তারা তাদের ধর্মের মানুষদের স্বার্থে এটা ভাবা উচিত। আমরা বাঙালিরা, বাংলাদেশিরা, হিন্দুরা কখনো এই দেশ ত্যাগ করতে চাই না, যার কারণে এত অত্যাচার, নির্যাতন, যৌন নিপীড়ন, ভূমি কেড়ে নেওয়া, এত কিছুর পরেও আমরা এই দেশ ত্যাগ করিনি। আমরা চাই না এ দেশ ত্যাগ করতে, কারণ এই দেশে আমি জন্মগ্রহণ করেছি। হিন্দুরা এই দেশটাকে নিজেদের মা মনে করে, আমরা এই দেশকে মায়ের মতো ভালোবাসি, আর মাকে ছেড়ে কেউ কোনো দিন যেতে পারে না। আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশের আলো বাতাসে আমরা বড় হয়েছি, এই দেশের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা। আমরা এই দেশে বাঁচতে চাই এবং আমাদের আয়ু যখন শেষ হবে তখন আমরা শান্তিতে এই দেশের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। আমরা চাই আমাদের যে দেহ অংশ আছে সেটা এই দেশের মাটিতে মিশে যাক, আমরা চাই না অন্য কোথাও গিয়ে মরতে। কিন্তু তা সত্ত্বেও যা ঘটছে, আমরা জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা এখন উপদেষ্টা পরিষদেও আছে। আমরা চাই তারা তাদের যে আন্দোলনের যে লক্ষ্যটা ছিল বৈষম্য বিরোধী, তারা এটা প্রতিষ্ঠা করুক। বাংলাদেশের একটা বিরাট অংশকে কাঁদিয়ে আপনি কখনো তো শান্তিতে থাকতে পারবেন না। এদেশের মানুষ আজকে স্বাধীনতা লাভ করা সত্ত্বেও প্রতিদিন রাত্রে নির্ঘুম থেকে তাদের মন্দির এবং বাড়িঘর পাহারা দিচ্ছে। এটাই কি আমাদের স্বাধীনতা?
এটা তো আমাদের স্বাধীনতা না। আমি আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি একজন বিশ্ববরেণ্য ব্যক্তি, উনি অবশ্যই আমাদের কথা চিন্তা করবেন। এবং নাহিদ ইসলাম ভাই এবং সজীব ভুইয়া ভাই যারা মন্ত্রী পরিষদে আছেন তারা অতি সত্বর, এবং আইনমন্ত্রী ডক্টর আসিফ নজরুল স্যার সহ যারা আছেন তারা ব্যাপারগুলো বিচার বিশ্লেষণ করবেন। আমরা এই দেশে আমরা তো কারো ব্যক্তিগত সম্পত্তি নই। হিন্দুরা তো এমন না যে হিন্দুরা শুধু আওয়ামী লীগের প্রপার্টিস। আমি ধরে নিলাম যে বাংলাদেশের 8% মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়, কিন্তু 8% কি সরকার গঠন হয়ে যায়? দেশের অনেক বেশি অংশের মানুষ যারা আছে তারাও তো আওয়ামী লীগকে ভোট দিচ্ছে। আর দেশের হিন্দুরা এত বোকা নয় যে কারো ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হবে। আমরা কারো ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হতে চাই না। আমরা চাই অন্যরা, এই দেশের হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান সংখ্যা নির্গোষ্ঠী সহ যারা আছে সবাই আমরা সুন্দরভাবে দেশে থাকতে চাই। আমাদের যে মেধা আছে, আমি চাই আমার মেধাটাকে দেশের কাজে আমরা যেন বিনিয়োগ করতে পারি। আপনারা দেখবেন যে ভারত একটা পরমাণু সমৃদ্ধ দেশ, কিন্তু ভারতকে পরমাণু সমৃদ্ধ দেশ করার পিছনে যে ব্যক্তিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তিনি হচ্ছেন একজন মুসলিম, ডক্টর এপিজে আব্দুল কালাম। তো বাংলাদেশেও তো কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টানের সন্তান এরকম পর্যায়ে হতে পারে কি না? তো আমাদেরকে সেই সুযোগ দিতে হবে। আমরা বাংলাদেশকে সোনার বাংলাদেশে পরিণত করতে চাই। যে পথের যে মতের হোক না কেন, আমরা রাজনৈতিক বিভেদ চাই না, আমরা সুন্দরভাবে এই দেশে বাঁচতে চাই।